সময়টা শ্রাবণ মাস। বাইরে ঘন ঘন মুষলধারায় বৃষ্টি পড়ছে। এই রকমই এক শ্রাবণ মাসের সকালে আমি আর আমার বন্ধু রুদ্রনাথ ওর বাড়ির একতলায় বৈঠকখানার ঘরে বসে চা খাচ্ছি। বন্ধু রুদ্রনাথ আরাম কেদারায় বসে সকালের খবরের কাগজ পড়ছে ঠিকই, কিন্তু মন দিয়ে যেন খবরের কাগজ পড়ছে না। খবরের কাগজের পাতাগুলো শুধু এদিক ওদিক উল্টোচ্ছে আর পাল্টাচ্ছে। আমি ওকে এইভাবে খবরের কাগজ উল্টোতে পাল্টাতে দেখে মনে মনে ভাবলাম, গত 3 মাস ধরে ওর হাতে ভালো কেস আসছে না দেখে তাই ওর মনটা খুঁতখুত করছে হয়তো, তাই এইভাবে খবরের কাগজটা উল্টাচ্ছে আর পাল্টাচ্ছে। আমি যখন আমার বন্ধু রুদ্রনাথের উদ্দেশ্যে মনে মনে এইসব কথাগুলো ভাবছিলাম, হঠাৎ সেই সময় বৈঠকখানার ঘরে টেলিফোনটা বেজে উঠতেই আমার সম্বিত ফেরে। রুদ্রনাথ তখন কাগজ উল্টানো থামিয়ে আরাম কেদারা ছেড়ে টেলিফোনের সামনে যায় এবং ফোনটা তুলে রিসিভারটা কানের সামনে তুলে ধরে। বেশ কিছুক্ষণ কার সঙ্গে যেন কথা বলে। কি কথা হলো তা ঠিক বুঝতে পারলাম না। এরপর খানিকক্ষণ বাদে রুদ্রনাথ ফোনের রিসিভারটা নামিয়ে রেখে আমার দিকে তাকিয়ে বলল, সুবীর, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বের হতে হবে। রুদ্রনাথের মুখে বেরোনোর কথা শুনে আমি জিজ্ঞেস করি, কোথায় যাবে শুনি? আর তোমাকে একটু আগে কে ফোন করেছিল? আমার প্রশ্ন শুনে রুদ্রনাথ শোয়ার ঘরে গিয়ে আলনা থেকে একটা পাঞ্জাবি নিয়ে সেটা পড়তে পড়তে বলল, গাড়িতে যেতে যেতে বলবো বন্ধু, এখন তুমি তৈরি হয়ে নাও। এরপর আমি বেশি দেরি না করে পাঞ্জাবিটা পাল্টে নিয়ে মিনিট 5 মধ্যে রুদ্রনাথের সঙ্গে বেরিয়ে পড়ি। তারপর আমরা মাথায় দুজন ছাতা মাথায় করে রাস্তায় বৃষ্টির কাদা জল ঠেঙিয়ে আমাদের পাড়ার 3 রাস্তার মোড়ে এসে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে আমরা একটা ফাঁকা ট্যাক্সি পেয়ে যাই এবং সেই ট্যাক্সিতে উঠে পড়ি। আমি ট্যাক্সিতে উঠে পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে কপালে ও ঘাড়ে জমা বৃষ্টির জল মুছতে মুছতে আমার বন্ধু রুদ্রনাথকে প্রশ্ন করি, আচ্ছা এবার বলো তো আমরা কোথায় যাচ্ছি? তখন তোমায় কে ফোন করেছিল? আমার প্রশ্ন শুনে রুদ্রনাথ আমার দিকে তাকিয়ে বলল, বালিগঞ্জ থানার অন্তর্গত ওসি বীরেশ্বর মিত্র আমাকে ফোন করেছিলেন। রুদ্রনাথের মুখে বীরেশ্বর মিত্রের নাম শুনে আমি জিজ্ঞেস করি, তা তোমাকে এত সকালে বীরেশ্বরবাবু ফোন করেছিলেন কেন? কি হয়েছে আবার? তুমি বিখ্যাত সোনা ও হিরে ব্যবসায়ী রাধামোহন মজুমদারের নাম শুনেছো কখনো? হ্যাঁ, রাধামোহন মজুমদারের নাম শুনবো না কেন? উনি তো কলকাতার বুকে বড় সোনা ও হীরের ব্যবসায়ী। ওনার মতো এই কলকাতার বুকে আর তো তেমন কোনো ধনী ব্যবসায়ী নেই। তা তুমি হঠাৎ রাধামোহন মজুমদারের কথা বলছো কেন? ওনার পরিবারে কিছু কি বিপদ হয়েছে? হ্যাঁ হয়েছে। আজ সকালবেলা রাধামোহন মজুমদারের বাড়ির পেছনের বাগান থেকে গলায় ছুরিবিদ্ধ অবস্থায় রাধামোহন বাবুর লাশ উদ্ধার হয়েছে। রুদ্রনাথের মুখে রাধামোহন মজুমদারের খুন হওয়ার কথাটা শুনে আমি চমকে উঠে জিজ্ঞেস করি, হ্যাঁ কি বলছো তুমি? তা ওনার মতো বড় ব্যবসায়ীকে কে বা কারা বাড়ির ভেতর ঢুকে খুন করলো? কিছু কি বলেছে বীরেশ্বরবাবু তোমাকে? না, উনি কিছু বলেনি। উনি শুধু আমাকে ফোন করে বললেন আমি যেন রাধামোহন বাবুর খুনের কেসটার তদন্ত করি। তাই বীরেশ্বর বাবুর কথা অনুযায়ী আমরা এখন রাধামোহন মজুমদারের বাড়ি যাচ্ছি। তা রুদ্রনাথ, রাধামোহন মজুমদারের বাড়িতে কে কে আছে? ওরা কজন সদস্য তুমি কিছু জানো? বীরেশ্বর বাবু ফোনে আমাকে বললেন রাধামোহন বাবুর 2 ছেলে, 1 মেয়ে, 1 নাতি, 1 নাতনি, আর রয়েছেন ওনার স্ত্রী প্রতিভা দেবী। ওনার বড় ছেলের নাম প্রদ্যুৎ মজুমদার ও ছোট ছেলের নাম দীননাথ মজুমদার। মেয়ের নাম অলিভিয়া মজুমদার। মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলের বউয়ের নাম উমা দেবী আর ছোট ছেলের বউয়ের নাম করুণা দেবী। আর নাতি নাতনিরগুলোর মধ্যে বড় নাতনির বয়স 15 আর ছোট নাতির বয়স 7 বছর। এখন রাধামোহন মজুমদারের বাড়িতে মোট 7 জন সদস্য রয়েছে, আর আছে 4 জন চাকর। একজন রান্নাবান্নার দায়িত্ব সামলায়, একজন ওনার বাড়ির পেছনে বাগান পরিচালনা করে, একজন বাড়ির মেন গেটে সবসময় দাঁড়িয়ে থাকে, বলতে পারো সিকিউরিটি গার্ড, আর একজন ঘর বাড়ি পরিষ্কারপত্র করে। দেখো গিয়ে 4 জন চাকর বাকরদের মধ্যে হয়তো কেউ একজন ওনাকে খুন করেছে টাকা পয়সার লোভে। কলকাতার বুকে হামেশাই তো প্রায় দিনই এই ধরনের দুর্ঘটনা আছেই। হ্যাঁ, বাড়ির চাকর মালিককে খুন করে মালিকের জমানো টাকা পয়সা সোনা গয়না নিয়ে পালাচ্ছে। আমার কথাটা শুনে রুদ্রনাথ কিছু বলল না, চুপ করে গাড়ির জানলার বাইরে তাকিয়ে রইল। এরপর আমাদের গাড়িটা কলকাতার অলি গলি রাস্তা দিয়ে গিয়ে
আধ ঘন্টার মধ্যে একটা বিরাট বড় গেটওয়ালা বাড়ির সামনে দাঁড়ালো। গাড়িটা দাঁড়াতেই আমি আর রুদ্রনাথ গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকাই। দেখি বাড়িটা বড় একটা 3 তলা দালান বাড়ি। বাড়ির সামনে মস্ত বড় বাগান, আর বাগানের মাঝখানে একটা ফোয়ারা, কিন্তু সেই ফোয়ারা থেকে এখন জল ঝরে পড়ছে না। আমরা গাড়ি ভাড়া মিটিয়ে বাড়ির গেট দিয়ে ঢুকতেই দেখি বাড়ির সামনে কয়েকজন পুলিশের লোক দাঁড়িয়ে আছে। এরপর আমরা তাদেরকে কাটিয়ে বাড়ির ভেতর ঢুকতেই দেখি বাড়ির নিচ তলায় বিরাট বড় একটা হলঘর। সেই হলঘরের মাঝখানে মেঝেতে সাদা চাদর ঢাকা দেওয়া একটা ডেড বডি শোয়ানো রয়েছে। সেই ডেড বডির সামনে বছর 50-52 এক মহিলা বসে হাউমাউ করে কাঁদছে। ও সেই মধ্যবয়স্ক মহিলার পাশে বছর 30 এক বিবাহিতা মহিলা বসে সেই বয়স্ক মহিলাকে সামলাচ্ছেন। বছর 30 মহিলাটিকে দেখে আমার মনে হলো রাধামোহন বাবুর পুত্রবধূ বা কন্যা হবে হয়তো। আমরা বাড়ির ভেতরেই প্রবেশ করতে বীরেশ্বর বাবু আমাদের দেখে এগিয়ে এসে বললেন, আসুন রুদ্রবাবু, ওই যে হলঘরের মাঝখানে সাদা চাদরে মুড়ি দেওয়া রয়েছে যে ডেড বডিটি দেখতে পাচ্ছেন তো, ওটাই রাধামোহন বাবুর ডেড বডি। যান দেখে আসুন। আমরা বীরেশ্বর বাবুর কথা অনুযায়ী সাদা চাদরে ঢাকা দেওয়া ডেড বডিটার সামনে এগিয়ে যাই। রুদ্রনাথ ডেড বডিটার সামনে গিয়ে ডেড বডির মুখ থেকে সাদা চাদরটা সরাতেই আমি দেখি রাধামোহন বাবুর গলাটা ছুরি দিয়ে একেবারে কেটে গলার নলিটা পুরো বের করে দিয়েছে। আমি এই রকম ভয়ঙ্কর রক্তারক্তি বিভৎস দৃশ্যটা দেখে ভয়ে বুকের ভেতর থেকে একটা হিমশীতল রক্তস্রোতের ধারা বয়ে যায়। কিন্তু আমি দেখলাম রুদ্রনাথ ডেড বডিটা স্বাভাবিকভাবে দেখে মুখে আবার চাদর ঢাকা দিল। তারপর হলঘরের মধ্যে থাকা সমাবেত লোকেদের উদ্দেশ্যে প্রশ্ন করে উঠে বলল, আচ্ছা, আপনারা বলতে পারবেন বাগানের মধ্যে রাধামোহন বাবুর মৃতদেহটা বাড়ির কে প্রথম দেখেছিল? হলঘরের সমাবেত লোকেদের মধ্যে বছর 40 একটি লোক এগিয়ে এসে বলে, স্যার, আমি প্রথম বাবুর ছুরিবিদ্ধ মৃতদেহটাকে বাগানে পড়ে থাকতে দেখেছিলাম। তুমি কে? তোমার পরিচয় কি? আমার নাম রতন সাপুই। আমি এই বাড়িতে রান্নার কাজ করি। রতনের পরিচয় শুনে রুদ্রনাথ এবার একটু কড়া গলায় রতনকে প্রশ্ন করে, তা রতন, তুমি তোমার বাবুর মৃতদেহ বাগানে কটার সময় পড়ে থাকতে দেখেছো? আর বাগানে সেই সময় তুমি কি করতে গিয়েছিলে? স্যার, আমি যখন বাজার থেকে ফিরি ঘড়িতে তখন 8টা বাজে। আমি বাজার থেকে ফিরে এসে রান্নাঘরে বাজারের ব্যাগ রাখতে রাখতে দেখি কর্তা মা রান্নাঘরে চা করতে এসেছে। আমাকে রান্নাঘরের মধ্যে বাজারের ব্যাগ রাখতে দেখে বলেন, রতন, আমি একটু পরে ঠাকুর ঘরে পুজো করতে যাব, তুই আবার পুজোর জন্য বাগান থেকে কয়েকটা জবা ফুল এনে দিবি। আমি গিন্নিমার কথা শুনে রান্নাঘরে বাজারের ব্যাগ দুটো রেখে বাড়ির পিছনে যাই। আমি যখন জবা গাছের সামনে দাঁড়িয়ে ফুল তুলছি, হঠাৎ আমার দৃষ্টি আটকে যায় বাগানের কোনায় ওই কদম গাছের দিকে। আমি দেখি কদম গাছের তলায় কে যেন শীত হয়ে পড়ে আসে, হাত পা ছড়িয়ে। দূর থেকে কে শীত হয়ে পড়ে আসে ভালো করে দেখতে না পেয়ে আমি সেই দিকে যাই। এগিয়ে যেতেই দেখি বাবুকে কে কারা যেন গলায় ছুরি বিঁধিয়ে খুন করে কদম গাছের তলায় মেরে ফেলে রেখে গেছে। বাবু কদম গাছের তলায় পড়ে আসে আর গলা দিয়ে গল গল করে লাল কালসে রক্ত গড়িয়ে পড়ছে। আমি এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে আর সেখানে দাঁড়াতে পারছিলাম না। আমি দৌড়ে এসে বাড়ির ভিতরে সবাইকে তখন খবর দিই। রতনের মুখে সব ঘটনা শুনে রুদ্রনাথ আবার প্রশ্ন করে ওঠে, আচ্ছা রতন, তুমি যখন রাধামোহন বাবুর মৃতদেহটা বাগানে কদম গাছের নিচে পড়ে থাকতে দেখো, তখন তুমি ছাড়া আর অন্য কোনো ব্যক্তিকে বাগানের ভেতর ওই সময় দেখেছিলে? না বাবু, আমি ছাড়া ওই সময় বাগানে আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। এবার রুদ্রনাথ সাব ইন্সপেক্টর বীরেশ্বর বাবুর দিকে তাকিয়ে বলে, বীরেশ্বর বাবু, চলুন বাড়ির পেছনে বাগানটা দেখে আসা যাক। আমি, রুদ্রনাথ ও বীরেশ্বর বাবু আমরা 3 জনে মিলে রাধামোহন বাবুর বাড়ির পেছনের বাগানে যাই। রাধামোহন বাবুর বাড়ির পিছনের বাগানটা বেশ বড়। বাগানে নানান ধরনের রং বেরঙের সুগন্ধি ফুলের গাছে ভর্তি। এছাড়া বাগানের একপাশে রয়েছে একটা লোহার বড় দোলনা। আমরা বাগানের ঘাস জমি রাস্তা দিয়ে কিছুটা হাঁটতেই দেখি
বাগানের শেষ প্রান্ত একটা কদম গাছ এবং সেই কদম গাছের সামনে কিছুটা জায়গা জুড়ে হলুদ লাল রঙের ফিতে দিয়ে চৌকোভাবে সিল করা। এছাড়া ঘাস জমির কিছুটা জায়গা জুড়ে সাদা চকের গুঁড়ো দিয়ে আঁকা। আমি ঘাস জমির জায়গাটায় চকের গুঁড়ো দিয়ে আঁকা দেখে বুঝলাম ওইখানে রাধামোহন বাবুর ডেড বডিটা ছুরিবিদ্ধ অবস্থায় পড়েছিল। এরপর রুদ্রনাথ আমাকে বাইরে রেখে যে জায়গাটায় রাধামোহনবাবু খুন হয়েছে সেই সিল করা জায়গাটার ভিতরে ঢোকে। তারপর বেশ কিছুক্ষণ ধরে ওই জায়গার ভিতর ঘুরে ফিরে রুদ্রনাথ কী সব যেন দেখল। তারপর বীরেশ্বরবাবুর সঙ্গে কী সব যেন আলোচনা করল। কী আলোচনা ওদের মধ্যে হলো তা আমি শুনতে পেলাম না। এরপর খানিক বাদে ওই জায়গা থেকে ফিরে এসে বীরেশ্বরবাবুকে রুদ্রনাথবাবু বলল, বীরেশ্বরবাবু, আমি একটু রাধামোহন বাবুর বাড়ির সবার সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলতে চাই। আপনি একটু ব্যবস্থা করে দিন তাড়াতাড়ি। এই কথা বলে আমরা আবার পুনরায় একতলার হল ঘরে ফিরে এসে দেখি ইতিমধ্যেই রাধামোহনবাবুর ডেড বডি পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। এরপর আমরা দুজন দুতলার একটা মাঝারি ধরনের বৈঠকখানার ঘরে গিয়ে বসতেই খানিক বাদে ওই ঘরের বাইরে থেকে একটা গলা শোনা যায়। আসতে পারি? ঘরের বাইরে থেকে এক মহিলার গলার আওয়াজ পেতেই আমরা দুজন তাকিয়ে দেখি ঘরের দরজার সামনে বছর 30 কি 31-এর এক যুবতী বিবাহিতা মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলাটিকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্রনাথ বলে ওঠে, আসুন, আপনি ঘরের ভেতরে আসুন। মহিলাটি ঘরের ভেতরে প্রবেশ করে রুদ্রনাথের মুখোমুখি একটা চেয়ারে বসতেই রুদ্রনাথ সেই মহিলার দিকে এক দৃষ্টিতে একটু তাকিয়ে প্রশ্ন করে, আপনার নাম? আমার নাম করুণা মজুমদার। আমি এই বাড়ির ছোট বউ। আচ্ছা করুণা দেবী, সকাল 7টা থেকে 8:15 পর্যন্ত আপনি বাড়ির কোথায় ছিলেন? মানে যখন আপনার শ্বশুরমশাই খুন হন আর ওনার ডেড বডি বাগান থেকে উদ্ধার হয়, এইটুকু সময়ের মধ্যে আপনি বাড়ির কোথায় ছিলেন? আমি সকাল 7টা থেকে 8:15 পর্যন্ত নিজের ঘরেই ছিলাম। নিজের ঘর থেকে কোথাও বেরোইনি। শুধু 7:45 নাগাদ একবার নিচে এসেছিলাম রান্নাঘরে ছেলের দুধ গরম করবার জন্য। তাও 10 মিনিটের মধ্যেই ছেলের দুধটা গরম করে নিয়ে আবার উপরে চলে যাই। তারপর আর নামিনি। 8:20 নাগাদ বাড়ির পেছনের বাগান থেকে রতন আর মায়ের চিৎকার চেঁচামেচি শুনে আমি আর আমার স্বামী নিচে নেমে বাগানে গিয়ে দেখি বাবা ছুরিবিদ্ধ অবস্থায় কদম গাছের নিচে পড়ে আছেন। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি আমার স্বামীকে জিজ্ঞাসা করতে পারেন। এই কথা বলে করুণা দেবী নীরব হয়ে যায়। এরপর রুদ্রনাথ করুণা দেবীকে আর কোনো প্রশ্ন করলেন না, শুধু বললেন, আপনি এবার আপনার স্বামীকে একবার পাঠিয়ে দিন। করুণা দেবী বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পরে ঘরে প্রবেশ করলেন করুণা দেবীর স্বামী দীননাথ মজুমদার। আচ্ছা দীননাথ বাবু, আপনার বাবা রাধামোহন বাবু সকালে বাগানে কি করতে গিয়েছিলেন? জানলার বাইরে তাকিয়ে সিগারেটে টান দিতে দিতে রুদ্রনাথ দীননাথ বাবুকে প্রশ্ন করে, বাবা রোজ সকালে উঠে 7টা থেকে 8টা পর্যন্ত বাগানে মর্নিং ওয়াক করে। এটা ছিল বাবার রোজকার রুটিন। আচ্ছা দীননাথ বাবু, আজ সকাল 8টা থেকে 8:15 নাগাদ পর্যন্ত আপনি কি করছিলেন? আপনি বাড়ির ভেতর ছিলেন না বাইরে? আমি বাড়ির ভেতরেই ছিলাম। নিজের ঘরে বসে বাবার ব্যবসার হিসাবপত্র দেখছিলাম। আপনি বাড়ির ছোট ছেলে হয়ে রাধামোহন বাবুর ব্যবসার হিসাবপত্র দেখেন? আপনার দাদা দেখেন না কেন? উনি তো এই বাড়ির বড় ছেলে। আমি দেখলাম রুদ্রনাথের মুখে এই প্রশ্ন শুনে দীননাথবাবু মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে এলো, কিন্তু পর মুহূর্তে সেই ফ্যাকাশে ভাব কাটিয়ে নিয়ে তিনি আবার বলে উঠলেন, আসলে দাদা আমাদের এই সোনার গয়নার পারিবারিক ব্যবসাটার মধ্যে খুব একটা থাকতে চাননি অনেক দিন আগে থেকেই। ও ব্যবসা সংক্রান্ত খুব একটা কৌতূহল প্রকাশ করেনি কোনোদিনও। তাই আমাদের পারিবারিক ব্যবসার মধ্যে না থেকে পারিবারিক ব্যবসার বাইরে গিয়ে একটা আলাদা ব্যবসা খুলেছে দাদা। আপনার দাদা আপনাদের পারিবারিক ব্যবসার বাইরে গিয়ে কিসের ব্যবসা খুলেছে? কাঠের ব্যবসা। দাদা কাঠের ব্যবসা করাতে বাবা তখন দাদাকে ব্যবসার হিসাবপত্রের দায়িত্ব না দিয়ে আমাকে আর নির্মল কাকাকে দায়িত্ব দিয়েছিলেন। এই নির্মল কাকাটা কে দীননাথবাবু? হ্যাঁ, আমার বাবার ব্যবসার পার্সোনাল সেক্রেটারি। আচ্ছা দীননাথবাবু, এবার আপনি আসতে পারেন।
আর পারলে আপনার দাদাকে একবার পাঠিয়ে দেবেন। দীননাথবাবু চেয়ার থেকে উঠতে উঠতে বললেন, দাদাকে তো এখন পাওয়া মুশকিল। দাদা তো দোকানে চলে গেছে। আপনার বাবা তো আজ মারা গেছেন, উনি বাড়িতে আপনাদের পাশে না থেকে দোকানে কি করছেন এখন? আসলে দাদার দোকানে কি একটা জরুরি কাজ আছে বলে আমাকে সব দায়িত্ব দিয়ে গেছেন। রুদ্রনাথ দীননাথবাবুকে আর কোনো প্রশ্ন করলেন না, শুধু বললে, তাহলে আপনার বড় বৌদিকে একবার পাঠিয়ে দিন, ওনার সঙ্গে কিছু কথা আছে আমার। আচ্ছা, আমি বড় বৌদিকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই কথা বলে দীননাথবাবু ঘর থেকে বেরিয়ে যেতেই মিনিট 5 পর 35-36 এক মহিলা ঘরে প্রবেশ করে। তিনি চেয়ারে বসতে বসতে রুদ্রনাথকে বললেন, আপনার আমাকে যা প্রশ্ন করার তাড়াতাড়ি করুন, আমার অনেক কাজ পড়ে আছে। এই তো ঘরে এলেন উমাদেবী, একটু স্থির হয়ে বসুন, এত তাড়া কিসের আপনার এখন? উমাদেবী একটু বিরক্ত হয়ে বললেন, না, বাড়ির অনেক কাজ পড়ে আছে। উমাদেবী, আপনাকে আমি বেশিক্ষণ আটকে রাখবো না, শুধু 2-3টে প্রশ্ন করে ছেড়ে দেবো, চিন্তা নেই। যা প্রশ্ন করার তাড়াতাড়ি করুন আপনি। আচ্ছা উমাদেবী, আপনার বরের সঙ্গে রাধামোহন বাবুর সম্পর্কটা কেমন? রুদ্রনাথের মুখে এই প্রশ্ন শুনে উমাদেবী বেশ রেগে গিয়ে বললেন, হঠাৎ আপনি এ প্রশ্ন করছেন কেন? দরকার আছে বলেই করছি, সময় নষ্ট না করে আমার প্রশ্নের উত্তরটা দিন। বাবা ছেলের সম্পর্ক যেমন হয় সেই রকমই সম্পর্ক ছিল আমার বরের সঙ্গে শ্বশুরমশায়ের। উনি বাড়ির বড় ছেলে বলে বাবা ওকে বেশি ভালোবাসতেন। আচ্ছা উমাদেবী, আজ সকাল 8টা থেকে 8টা 15 নাগাদ পর্যন্ত আপনি বাড়ির কোথায় ছিলেন, বাইরে না ভেতরে? আমি 8টা থেকে 9:45 পর্যন্ত বাড়ির বাইরে ছিলাম। আমার মেয়ে ইরাবতীকে স্কুলে পৌঁছাতে গিয়েছিলাম। আর আপনার স্বামী প্রদ্যুৎবাবু? ও ঘরে সেই সময় ঘুমোচ্ছিল। বেশ, এবার আপনি আসতে পারেন উমাদেবী। রুদ্রনাথের কথা শুনে উমাদেবী চেয়ার ছেড়ে উঠে যেই ঘরের বাইরে বেরোতে যাবেন, রুদ্রনাথ আবার উমাদেবীকে প্রশ্ন করে ওঠে। এবার রুদ্রনাথের প্রশ্নটা বড়ই অদ্ভুত। আচ্ছা উমাদেবী, আপনার হাতে ও গলায় ওই লাল লাল দাগগুলো কিসের? রুদ্রনাথের এই প্রশ্ন উমাদেবীর কানে যেতেই উনি কেমন যেন হতচকিত হয়ে উঠলেন। তারপর আমতা আমতা করে বললেন, ও এটা ওটা রান্না করতে গিয়ে তেল ছিটকে লেগেছে, ওটা তারই দাগ। এই কথা বলে উমাদেবী ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতেই রুদ্রনাথ আমার দিকে তাকিয়ে বলল, চলো সুবীর, এবার বাড়ি ফেরা যাক, এখানকার কাজ আমার শেষ এখনকার মতো। আমরা 2তলার বৈঠকখানার ঘর থেকে বেরিয়ে যেই নিচের 1তলায় নামতে যাব, অমনি 2তলার এক ঘর থেকে আমাদের কানে একটি মহিলার গলার কান্নার আওয়াজ ভেসে আসে। সেই মহিলা কাঁদতে কাঁদতে বলছে, আমি জানি ওই মেরেছে ওনাকে। আমি জানি ও ছাড়া আমার স্বামীকে আর কেউ মারতে পারে না। রাধামোহনবাবুর স্ত্রী প্রমিভা দেবীর মুখ থেকে এই কথাগুলো শুনে রুদ্রনাথ তাড়াতাড়ি আবার 2তলায় উঠে প্রমিভা দেবীর ঘরে ঢুকে যায়। আমরা দুজন প্রমিভা দেবীর ঘরে ঢুকে দেখি প্রমিভা দেবী ওনার ছোট ছেলে দীননাথ বাবুর হাত ধরে সামনে কাঁদছে আর ওই কথাগুলো বলছে। প্রমিভা দেবীর ওই কথাগুলো শুনে রুদ্রনাথ প্রমিভা দেবীর উদ্দেশ্যে প্রশ্ন করে ওঠে, আপনি জানেন আপনার স্বামীকে কে খুন করেছে? রুদ্রনাথকে এইভাবে ঘরে ঢুকে প্রশ্ন করতে দেখে প্রমিভা দেবী দীননাথ বাবুর দিকে তাকিয়ে বলে, এনারা কি ছোট খোকা? মাম, এই যে সাদা পাঞ্জাবি আর ধুতি পরা, চোখে মোটা ফ্রেমের চশমা যে ভদ্রলোক, ইনি হচ্ছেন গোয়েন্দা। ওনার নাম রুদ্রনাথ বিশ্বাস। আর ওনার পাশে খয়েরি পাঞ্জাবি পায়জামা পরা যে ভদ্রলোককে দেখছো, উনি ওনার সহকারী। ওনার নাম সুবীর ঘোষ। দীননাথ বাবুর মুখ থেকে আমাদের পরিচয় পেয়ে প্রমিভা দেবী তখন কাঁদতে কাঁদতে বলে, আপনারা জানতে চান না আপনারা আমার স্বামীকে কে খুন করেছে? বেশ, বলছি তবে শুনুন। সে আর কেউ নয়, সে ওনার ব্যবসার পার্সোনাল সেক্রেটারি।
ওই ওই নির্মলই খুন করেছে। হ্যাঁ, ওই নির্মলই খুন করেছে আমার স্বামীকে। কিন্তু কেন আপনার স্বামীকে তিনি খুন করবেন? মোটিভটা কি? কারণ কারণ ওই নির্মল কিছুদিন আগে আমার স্বামীর থেকে 2 লাখ টাকা চেয়েছিল। উনি পরে দেবে করে আর দেননি টাকাটা ওনাকে। সেই রাগে নির্মলা সকালে চুপি চুপি আমাদের বাড়ি এসে ওনাকে খুন করেছে। আমি জানি নির্মলই খুন করেছে। নির্মল বাবু আপনার স্বামীর কাছ থেকে কেন 2 লাখ টাকা চেয়েছিলেন সে বিষয়ে কিছু জানেন? না, জানি না। উনি কিছু জানাননি আমাকে। শুধু জানতাম নির্মল আমার স্বামীর কাছ থেকে 2 লাখ টাকা চেয়েছে। প্রমিভা দেবীর মানসিক অবস্থা দেখে রুদ্রনাথ আর কোনো প্রশ্ন করল না। তারপর আমরা মজুমদার ম্যানশন থেকে বেরিয়ে ট্যাক্সি ধরে বাড়ির পথে রওনা দিলাম। বিকেল 5টা নাগাদ হাত ঘুম ভাঙতেই নিজের ঘর ছেড়ে বৈঠকখানার ঘরে আসতেই দেখি রুদ্রনাথ বৈঠকখানার ঘরে আরাম কেদারার ওপরে বসে এক দৃষ্টি দিয়ে ঘরের কড়িবর্গার দিকে চেয়ে কী সব যেন ভাবছে। আমি রুদ্রনাথকে জিজ্ঞেস করি, কি গো, রাধামোহনবাবুর খুনের কিছু কিনারা করতে পারলে? রাধামোহনবাবুকে কে খুন করেছে কিছু বুঝতে পারলে? আমার প্রশ্ন শুনে রুদ্রনাথ ঘরের কড়িবর্গার দিক থেকে দৃষ্টি না সরিয়ে বলল, এখনও কিনারা করতে পারিনি ঠিকই, কিন্তু কে খুন করেছে আন্দাজ করতে খানিকটা পাচ্ছি। কিন্তু তার আগে আমাকে আরও একজনের সঙ্গে কথা বলতে হবে। কার সঙ্গে কথা বলবে তুমি? রাধামোহন বাবুর পার্সোনাল সেক্রেটারি নির্মল বাবুর সাথে। ওনার থেকে জানতে হবে উনি কেন কি কারণে রাধামোহন বাবুর কাছ থেকে 2 লাখ টাকা ধার চেয়েছিলেন। আচ্ছা রুদ্রনাথ, বাগানের যে জায়গাটায় রাধামোহনবাবু খুন হয়েছিলেন সেই জায়গা থেকে কিছু প্রমাণ পেলে? আমার প্রশ্নটা শুনে রুদ্রনাথ কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, হঠাৎ সেই সময় বৈঠকখানার ঘরে টেলিফোনটা বেজে উঠল। রুদ্রনাথ টেলিফোনটা ধরে কিছুক্ষণ কার সঙ্গে যেন কথা বলল। সাথে সাথে তার চোখ মুখের আকৃতি কেমন যেন পরিবর্তন হয়ে যায়। তারপর ফোনটা রেখে আমার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও সুবীর, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কোথায়? নির্মল বাবুকে আজ দুপুরে কে বা কারা খুন করার চেষ্টা করেছে ওনার বাড়িতে ঢুকে। এখন উনি খুব গুরুতরভাবে আহত এবং কলকাতার একটা বড় বেসরকারি হাসপাতালে উনি ভর্তি। আমাদের এখন সেখানেই যেতে হবে। এছাড়া আরও একটা ওনার বাড়িতে ঘটনা ঘটেছে। কি ঘটনা? নির্মল বাবুকে খুন করার চেষ্টার সঙ্গে সঙ্গে ওনার বাড়ি থেকে একটা সোনার বৌদ্ধ মূর্তি চুরি হয়ে গেছে, কিন্তু কে চুরি করেছে সেটাই এখন রহস্যের বিষয়। আমরা দুজন আর বেশি দেরি না করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে গিয়ে বীরেশ্বরবাবুর মুখ থেকে জানতে পারি উনি এখন আগের থেকে একটু সুস্থ আছেন। রুদ্রনাথ আর আমি ওনার সঙ্গে কেবিনে দেখা করতে যাই। গিয়ে দেখি উনি চোখ বুজে শুয়ে আছেন। কেবিনের ভেতর আমাদের পায়ের আওয়াজ পেয়ে উনি চোখ খুলে তাকালেন, জিজ্ঞেস করলেন, আপনারা কে? ওনার নাম রুদ্রনাথ বিশ্বাস। উনি পেশায় একজন গোয়েন্দা। উনি আপনাকে রাধামোহন বাবুর খুনের সম্পর্কে কিছু প্রশ্ন করবেন। তাছাড়া আপনি যে এভাবে আহত হয়েছেন এবং আপনাদের বাড়ি থেকে যে সোনার বুদ্ধমূর্তিটা চুরি গিয়েছে সে বিষয়ে উনি কিছু প্রশ্ন করবেন। তা আপনার ওনার প্রশ্নের উত্তর দিতে রাজি তো? কোনো অসুবিধা নেই তো? না, আমার কোনো অসুবিধা নেই। রুদ্রনাথ বেশি দেরি না করে ওনার বিছানার সামনে একটা টুলে বসে নির্মল বাবুর দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না, শুধু 2-1টা প্রশ্ন করেই আপনাকে ছেড়ে দেব। আচ্ছা নির্মলবাবু, আপনি রাধামোহন বাবুর সোনার ব্যবসার পার্সোনাল সেক্রেটারি হিসাবে কত বছর ধরে কাজ করছেন? ওনার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? আমার সঙ্গে রাধামোহন বাবুর সম্পর্কটা বেশ মধুরই ছিল। উনি আমাকে সব সময় ওনার ছোট ভাই মনে করতেন। ওনার ব্যবসার সব পার্সোনাল কথা আমাকে বলতেন। আমি ওনার সঙ্গে প্রায় 20টা বছর ধরে কাজ করছি। জানতে পারলাম যে আপনি রাধামোহন বাবুর কাছ থেকে 2 লক্ষ টাকা ধার চেয়েছেন। কি কারণে ধার চেয়েছেন জানতে পারি? আসলে সামনে আমার ছোট মেয়ে কল্যাণীর বিবাহ। সেই বিবাহ উপলক্ষে আমি রাধামোহন বাবুর কাছ থেকে
2 লক্ষ টাকা ধার চেয়েছিলাম। উনি 2 দিন পর টাকাটা দিয়ে দেবেন বলেছিলেন, কিন্তু তার মধ্যে এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। আচ্ছা নির্মলবাবু, আজ দুপুরে আপনার সঙ্গে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছিল সে ব্যাপারে কিছু বলতে পারবেন? রুদ্রনাথের প্রশ্ন শুনে নির্মলবাবু কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলতে শুরু করে। দুপুর তখন কটা হবে, 2:30 কিংবা 3:30। হঠাৎ আমার ঘরের মধ্যে একটা খুটখাট আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি ঘরের মধ্যে এদিক ওদিক তাকাতেই দেখি আমার বইয়ের সেলফের সামনে কালো জ্যাকেট পরা একটা লোক দাঁড়িয়ে আছে, আর বইয়ের সেলফের মধ্যে হাত ঢুকিয়ে কি যেন খুঁজছে। আমি লোকটাকে জিজ্ঞাসা করি, আপনি কে? আমার ঘরের মধ্যে এই ঘোর দুপুরে ঢুকে কি খুঁজছেন? আমার কথা শুনে লোকটা আমার দিকে ফেরে ঠিকই, কিন্তু লোকটার মুখটা দেখতে পাই না, কারণ লোকটার সারা মুখটা পুরো কালো রুমালে ঢাকা ছিল। লোকটা আমার দিকে ফিরে সঙ্গে সঙ্গে আমার ওপর এসে ঝাঁপিয়ে পড়ে পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে আনে। আমার জামার কলার ধরে ছুরিটা আমার গলার কাছে বাড়িয়ে নিয়ে বলে, সোনার ছোট বৌদ্ধ মূর্তিটা কোথায় রেখেছিস বল, না বললে কিন্তু তোর এইখানে লাশ ফেলে দেব। এই কথা বলে লোকটা তার হাতে ধরা ছুরিটা আমার হাতে আঘাত করতেই আমি চিৎকার করে বলে উঠি, সোনার বৌদ্ধ মূর্তি কোথায় আছে আমি জানি না। আমার এই কথা শুনে অজানা লোকটা আরও রেগে গিয়ে ওর হাতে ধরা ছুরিটা নিয়ে আমার শরীরের নানা জায়গায় আঘাত করতে থাকে। আমি ছুরির আঘাত সহ্য করতে না পেরে আমার বালিশের তলা থেকে আলমারির চাবিটা ওই লোকটার হাতে দিয়ে বলি, সোনার বৌদ্ধ মূর্তিটা আলমারির লকারে আছে, যাও নিয়ে নাও। আমার কথা শুনে লোকটা আমার হাত থেকে আলমারির চাবিটা ছিনিয়ে নিয়ে আলমারির লকার খুলে ওই সোনার ছোট বৌদ্ধ মূর্তিটা নিয়ে পালিয়ে যায়। স্যার আমাকে অনেক বিশ্বাস ভরসা করে আমার কাছে বৌদ্ধ মূর্তিটা রাখতে দিয়েছিলেন, কিন্তু আমি সেই মূর্তিটা বাঁচাতে পারলাম না। নির্মলবাবুর মুখ থেকে এই কথা শুনে রুদ্রনাথের দুটো ভুঁড়ু কুঁচকে যায় এবং জিজ্ঞেস করে, রাধামোহনবাবু নিজে আপনাকে ওই সোনার মূর্তিটা রাখতে দিয়েছিলেন, কিন্তু কেন? হ্যাঁ, উনি নিজের হাতে আমার হাতে এই মূর্তিটা দিয়ে বলেছিলেন, নির্মল, তুমি এই সোনার বৌদ্ধ মূর্তিটা তোমার কাছে রাখো। আমি যদি এই মূর্তিটা আমার সঙ্গে রাখি তাহলে আমার বাড়ি থেকে এই মূর্তি চুরি হয়ে যাবে আমি জানি। উনি কি ওনার মূর্তি কে চুরি করবে সে ব্যাপারে কিছু বলেছিলেন? না, সেটা বলেনি। রাধামোহন বাবু শুধু বলেছিলেন এই মূর্তির ওপর ওনার বাড়ির একজনের লোভ আছে, কিন্তু তার নামটা বলেননি আমাকে। চলো সুবীর, আমাদের এক্ষুনি একটা জায়গায় যেতে হবে, না হলে কিন্তু ওই মূর্তি আমাদের হাতছাড়া হয়ে যাবে। কোথায় যাবে এখন? আমার প্রশ্ন শুনে রুদ্রনাথ একটা বাঁকা হাসি হেসে বলল, আমার সঙ্গে চলো, তাহলেই দেখতে পাবে। এরপর আমরা একটা ট্যাক্সি ধরে যখন রাস্তা দিয়ে যেতে লাগলাম, বুঝলাম আমাদের গাড়িটা এখন বালিগঞ্জে রাধামোহন বাবুর বাড়ির দিকে যাচ্ছে। আমরা আধ ঘন্টার মধ্যে মজুমদার ম্যানশনে পৌঁছে গেলাম। রুদ্রনাথ তাড়াতাড়ি বীরেশ্বর বাবুকে নিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে ঢুকে যায়। আমিও ওদের পেছন পেছন যাই। রাধামোহনবাবুর ছোট ছেলে দীননাথবাবু সেই সময় একতলার ঘরে সোফায় বসে কি একটা কাজ করছিলেন, হয়তো তার বাবার ব্যবসার হিসাব নিকাশের কাজ। রুদ্রনাথ ও বীরেশ্বরবাবুকে ওইভাবে হলঘরের মধ্যে ঢুকে আসতে দেখে দীননাথবাবু সোফা ছেড়ে উঠে এগিয়ে আস্তে আস্তে বললেন, আরে স্যার, আপনারা এই সময়? খুনি কি ধরা পড়ে গেছে নাকি? আচ্ছা, আপনার দাদা প্রদ্যুৎবাবু কোথায়? দাদা তো নিজের ঘরেই আছে, একটু পরেই বেরিয়ে যাবে। কোথায় যাবে? উড়িষ্যায় যাবে।
দাদা আমাকে বলল ওর ব্যবসার নাকি কি দরকারি একটা মিটিংয়ের কাজ আছে কাল, তাই আজকে রাতের মধ্যে ওকে উড়িষ্যায় যেতে হবে। দীননাথবাবু, আপনার দাদাকে আপনি জানাননি যে ও বাড়িতে একটি খুন হয়েছে? এই সময় শহরের বাইরে যাওয়া নিষিদ্ধ, পুলিশ বারণ করেছে। দাদাকে এই সময় আমি শহরের বাইরে যেতে বারণ করেছিলাম, কিন্তু দাদা আমাকে বলল ওর নাকি উড়িষ্যায় কাল দুপুরে ওর ব্যবসার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে উড়িষ্যায়, ওকে যেতেই হবে। তাই ওকে আজকে রাতের মধ্যে উড়িষ্যায় না পৌঁছালে ব্যবসার নাকি বড় সর্বনাশ হয়ে যাবে। আপনি আপনার দাদাকে একবার ডাকুন, ওনার সঙ্গে আমাদের জরুরি কিছু কথা আছে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি দাদাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। এই বলে দীননাথবাবু ওপরে চলে গেলেন। 5 মিনিট পর ছুটতে ছুটতে হল ঘরের মধ্যে তিনি ঢোকেন। ওনাকে ওইভাবে ছুটে আসতে দেখে রুদ্রনাথ অবাক হয়ে জিজ্ঞেস করে, দীননাথবাবু, আপনি এইভাবে ছুটতে ছুটতে ঘরের মধ্যে ঢুকলেন কেন? কি হয়েছে? দাদা ঘরে নেই, কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে কেউ কিচ্ছু জানি না আমরা। প্রদ্যুৎবাবু হয়তো কোনো রকমভাবে জানতে পেরেছে আমরা এই বাড়িতে ওনার সঙ্গে কথা বলতে এসেছি, তাই উনি বাড়ির পেছন দিক থেকে পালিয়েছে। আমাদের আর বেশি দেরি করা ঠিক হবে না। বীরেশ্বরবাবু, চলুন বাড়ির পেছনে চলুন। উনি মনে হয় বেশি দূর পালাতে পারেনি এখনো পর্যন্ত। বীরেশ্বরবাবু রুদ্রনাথকে আর কয়েকজন পুলিশকে নিয়ে বাড়ির পেছন দিকে যায়। বলাই বাহুল্য, ওদের সঙ্গে আমিও যাই। বাড়ির পেছন দিকে যেতেই আমার নজরে পড়ে একটা সরু অন্ধকার গলি। বাড়ির পেছনে একটা সরু গলিটা দেখে রুদ্রনাথ জিজ্ঞেস করে, আচ্ছা বীরেশ্বরবাবু, এই সরু গলির রাস্তাটা কোন রাস্তায় গিয়ে মিশেছে? বীরেশ্বরবাবু গলির মধ্যে টর্চের আলো ফেলে বলে, এই গলিটা সোজা গিয়ে বাজারে পড়ে এবং বাজার থেকে কিছু দূর এগোলেই রেল লাইন। রুদ্রনাথ অন্ধকারে সরু গলির রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে বলে, বীরেশ্বরবাবু তাড়াতাড়ি পা চালান। আমার আন্দাজ যদি ঠিক হয় তাহলে প্রদ্যুৎবাবু রেল লাইন এখনও অবধি পৌঁছতে পারেনি, উনি হয়তো বাজারের ভেতরেই এখনও আছে। বীরেশ্বরবাবু ও তার পুলিশ অন্ধকার সরু গলির রাস্তা ধরে বাজারের দিকে এগিয়ে যায়। ওদের সঙ্গে রুদ্রনাথ আর আমি ওদের পিছন পিছন যাই। অন্ধকার সরু গলির রাস্তাটা ধরে যেতে দেখি গলির ভেতরে যে কটা বাড়ি আছে সেই কটা বাড়ির একটাও সামনের দিকে নয়, সব কটা পেছন দিকে। তাই এই গলির ভেতর দিয়ে কি কখন যাতায়াত করছে তা ওই গলির ভেতরে যে কয়েকটা বাড়ি আছে সেই বাড়ির লোকেদের পক্ষে জানা সম্ভব নয়। এরপর আমরা 10 মিনিট পর ওই অন্ধকার গলির রাস্তা পার করে একটা জনবহুল বাজারের মধ্যে এসে প্রবেশ করি। চারিদিকে তাকিয়ে দেখি বাজারের দোকানপাটের সঙ্গে লোকজন ভর্তি। বাজারের মধ্যে এত লোকজনের ভিড় দেখে আমার মাথায় এলো না যে রুদ্রনাথ ও বীরেশ্বরবাবু প্রদ্যুৎবাবুকে কী করে খুঁজে পাবে। রুদ্রনাথ বাজারের মাঝখানে দাঁড়িয়ে বাজারের এদিক ওদিক তাকাতে তাকাতে জিজ্ঞেস করে, আচ্ছা বীরেশ্বরবাবু, বালিগঞ্জ রেল লাইনটা বাজারে কোন দিকে পড়ে? ডান দিকে পড়ে। রেল লাইনের পথ নির্দেশ জেনে নিয়ে রুদ্রনাথ বাজারের ডান দিকে হাঁটতে শুরু করে, সঙ্গে আমিও। এরপর আমরা রেল লাইনের ধারে আসতেই দেখি রেল লাইনের জায়গাটা বেশ অন্ধকার, ঘুটঘুট করছে। কোনো মানুষ যদি চুরি করে ওই অন্ধকার রেল লাইন ধরে পালায় তাহলে কেউ ধরতে পারবে না। এরপর রুদ্রনাথ রেল লাইনের ধারে এসে এদিক ওদিক তাকায় বেশ কিছুক্ষণ ধরে। তারপর আমার দিকে তাকিয়ে রেল লাইনের ধারে দু একটা ছোট মন্দিরের দিকে আঙুল দেখিয়ে বলে, সুবীর, তুমি ওই মন্দিরের পেছনে গিয়ে লুকাও। ওই মন্দিরের পেছন থেকে এই রেল লাইনটা ভালো মতো দেখা যায়। আমরা রেল লাইনের ওই দিকটা দেখতে যাচ্ছি। তুমি যদি আমাদের অনুপস্থিতিতে তোমার সামনে দিয়ে রেল লাইন ধরে কাউকে ব্যাগ নিয়ে যেতে দেখো, কোনো মহিলা বা পুরুষকে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি পাখির গলার আওয়াজ করে আমাকে আর বীরেশ্বরবাবুকে সংকেত দেবে, বুঝলে? রুদ্রনাথের মুখে মহিলার ব্যাগ নিয়ে যাওয়ার কথাটা শুনে আমি তাকে জিজ্ঞেস করি, তুমি হঠাৎ মহিলার ব্যাগ নিয়ে যাওয়ার কথা বলছো কেন রুদ্রনাথ? কেন কথাটা বললাম সে তুমি একটু পরেই বুঝতে পারবে সুবীর। তুমি শুধু লক্ষ্য রাখবে যে কোনো মহিলা যদি লাল পাড় সাদা শাড়ি পরে রেল লাইন ধরে হাঁটে আর সেই মহিলার হাতে যদি বড় ব্যাগ থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের সংকেত দেবে। এই কথা রুদ্রনাথ আমাকে বলে সঙ্গে সঙ্গে বীরেশ্বরবাবুকে নিয়ে রেল লাইনের অন্য দিকে চলে যায়। আর আমি রেল লাইনের ধারে ছোট্ট মন্দিরটার পেছনে অন্ধকারে গা ঢাকা দিয়ে বসি। 15 মিনিট পার হয়, কিন্তু রেল লাইন ধরে কেউ আসছে না দেখে আমি বেশ বিরক্ত হই। মনে মনে ভাবি, রুদ্রনাথ আমাকে মন্দিরের পেছনে দাঁড় করিয়ে রেখে কোথায় যে গেল কে জানে।
আশেপাশে কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ আমার দৃষ্টি আটকে যায় রেল লাইনের দিকে। আমি দেখি রেল লাইনের মাঝের একটি লাইন ধরে লাল পাড় সাদা শাড়ি পরা এক থুরথুরে বৃদ্ধা মহিলা যাচ্ছে। এছাড়া বৃদ্ধা মহিলাটির হাতের দিকে আমার দৃষ্টি আটকাতেই আমি আরও একটা বিষয় অবাক হয়ে যাই। সেটা হলো বৃদ্ধা মহিলাটির হাতে একটা বড় ব্যাগ। বৃদ্ধা মহিলাটির হাতে বড় একটা ব্যাগ দেখে আমার মনে কেমন একটা অদ্ভুত সন্দেহ হয়। এই রকম একজন থুরথুরে বৃদ্ধা, তার হাতে এত বড় ব্যাগ কেন? মনে এইরকম একটা সন্দেহের উদ্বেগ হওয়ায় আমি রুদ্রনাথের কথা মতো রাতচরা পাখিরা যেমন করে ডাকে ঠিক সেই রকমভাবে শীষ দিয়ে উঠলাম। আমি শীষ দেওয়া মাত্রই কোথা থেকে একদল পুলিশের লোক এসে বৃদ্ধা মহিলাটিকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। পুলিশের লোক বৃদ্ধা মহিলাটিকে ঘিরে দাঁড়িয়ে পড়তেই আমি মন্দিরের আড়াল থেকে দেখি রুদ্রনাথ ও বীরেশ্বরবাবু রেল লাইন ধরে বৃদ্ধা মহিলাটির দিকে ছুটে আসছে। আমি মন্দিরের পেছন থেকে বেরিয়ে এসে রেল লাইনের ধারে দাঁড়াতেই দেখি পুলিশের লোক ওই বৃদ্ধা মহিলাটির হাত ধরে টানতে টানতে রেল লাইনের ধারে নিয়ে আসছে। কিন্তু আমি আরও একটা জিনিস দেখে অবাক হলাম যে বৃদ্ধা মহিলাটিকে টানতে টানতে যখন পুলিশের লোক নিয়ে যাচ্ছিল, বৃদ্ধা মহিলাটি চিৎকার করে বলছিল, আপনারা আমাকে ছেড়ে দিন, আপনারা ধরেছেন কেন? বৃদ্ধা মহিলাটির গলা থেকে পুরুষ কণ্ঠ শুনে আমি অবাক হয়ে রুদ্রনাথের দিকে তাকাই। রেল লাইনের পাশে সমান একটা উঁচু জমি ছিল। সেই বৃদ্ধা মহিলাটিকে ওই জমির ওপর দাঁড় করানো হলো। রুদ্রনাথ হাসতে হাসতে সেই বৃদ্ধা মহিলাটির দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, কি হলো প্রদ্যুৎবাবু? শেষ পর্যন্ত মূর্তি বিক্রি করতে বৃদ্ধা মহিলা সেজে উড়িষ্যায় পালাতে পারলেন না? এই কথা বলে রুদ্রনাথ ক্ষিপ্ত হস্তে বৃদ্ধা মহিলাটির মাথার চুল খামচে ধরে টানতেই আমি অবাক হয়ে যাই। আর দেখি এ কোনো থুরথুরে বৃদ্ধা মহিলা নয়, এ হলো রাধারমণ বাবুর বড় ছেলে প্রদ্যুৎ মজুমদার। প্রদ্যুৎ বাবুর হাত থেকে ব্যাগটা রুদ্রনাথ কেড়ে নিয়ে বীরেশ্বর বাবুর হাতে দিয়ে বলল, বীরেশ্বরবাবু, ব্যাগটা খুলে দেখুন তো সোনার বৌদ্ধ মূর্তিটা আছে কিনা, নাকি এর মধ্যে পাচার করে দিয়েছেন কোথাও উনি অন্য কারোর হাত দিয়ে। রুদ্রনাথের কথা অনুযায়ী বীরেশ্বরবাবু ব্যাগের চেনটা খুলে ভিতরে বেশ কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করতেই ভিতর থেকে একটা লাল কাপড়ে মোড়া একটা ছোট মতো জিনিস বের করে আনেন। তারপর লাল কাপড়টা বীরেশ্বরবাবু টেনে খুলতেই ওর ভিতর থেকে একটা জিনিস চকচক করে ওঠে। আমি তাকিয়ে দেখি একটা ছোট সোনার বৌদ্ধ মূর্তি, যে মূর্তিটা কিনা আজ প্রদ্যুৎবাবু যদি উড়িষ্যার বড় কোনো মার্কেটে বিক্রি করতেন তাহলে হয়তো প্রচুর টাকা পেতেন। রুদ্রনাথ ও বীরেশ্বরবাবু দুজনে মিলে প্রদ্যুৎবাবুর কাছ থেকে সোনার বুদ্ধ মূর্তিটা উদ্ধার করার পর আমরা প্রদ্যুৎবাবুকে নিয়ে গাড়ি করে আবার মজুমদার ম্যানশনে ফিরে আসি। প্রদ্যুৎবাবুর হাতে হাত করা দেখে প্রদ্যুৎবাবুর মা প্রমিভা দেবী বেশ উত্তেজিতভাবে ক্ষুব্ধ গলায় বলে ওঠেন, অফিসার আপনি বড় খোকার হাতে হাত করা পড়াচ্ছেন কেন? ও কি করলো? মাসিমা, আসল খুনি হলো আপনার বড় ছেলে প্রদ্যুৎবাবু। উনি আপনার স্বামীকে গতকাল সকালে খুন করেছে। কি তাই তো প্রদ্যুৎবাবু? এই কথা বলে রুদ্রনাথ প্রদ্যুৎবাবুর দিকে তাকাতেই প্রদ্যুৎবাবু দাঁতে দাঁত চেপে বলে, আমি যে বাবাকে খুন করেছি তার প্রমাণ কি? আপনাদের কাছে কি এর কোনো প্রমাণ আছে? আপনি ভুলে যাচ্ছেন প্রদ্যুৎবাবু, আমি একজন গোয়েন্দা। আমি নিশ্চয়ই কোনো প্রমাণ ছাড়া কথা বলবো না আপনাকে। এই কথা বলে রুদ্রনাথ প্রদ্যুৎবাবুর বাঁ হাতের দিকে তাকিয়ে বলে, প্রদ্যুৎবাবু, আপনার বাঁ হাতের অনামিকা আঙ্গুলে পলার আংটিটা কোথায় গেল? রুদ্রনাথের মুখে এই কথা শুনে প্রদ্যুৎবাবুর আরও মুখটা ফ্যাকাশে হয়ে যায়। উনি সঙ্গে সঙ্গে ওনার ডান হাত দিয়ে বাঁ হাতের অনামিকার আঙুল চেপে ধরে আমতা আমতা করে বলেন, ওটা কদিন আগে আমার বাঁ হাতের অনামিকাতে ছিল পলার আংটি, হঠাৎ করেই ভেঙে যায়, তাই আংটিটা আমি দোকানে সারাতে দিয়েছি। রুদ্রনাথ মৃদু হাসে, তারপর পকেট থেকে একটা ছোট সাদা কাগজে মোড়া জিনিস বের করে। সেই সাদা কাগজটা খুলে একটা পলার আংটি প্রদ্যুৎবাবুর দিকে তুলে ধরে বলে, প্রদ্যুৎবাবু, আপনার যদি এই সোনার পলার আংটিটা ভেঙেই যায় তাহলে এই আংটিটা গতকাল সকালে বাগানে যে জায়গায় রাধামোহনবাবু মানে আপনার বাবা খুন হয়েছিল সেই জায়গায় এই আংটিটা কি করছিল? এই কথা শুনে সবাই চমকে উঠে প্রদ্যুৎবাবুর দিকে তাকাতেই
প্রদ্যুৎবাবু মুখ নিচু করে বলে, আমি কিছু জানি না, আমি জানি না ওই আংটিটা বাগানে কি করে গেল। রুদ্রনাথ প্রদ্যুৎবাবুর দিকে এগিয়ে এসে চোখে চোখ রেখে একটু ধমকের সুরে বলল, প্রদ্যুৎবাবু, আপনি নিজের দোষটা কত লুকোবেন? এবার আসল সত্যটা বলে ফেলুন তাড়াতাড়ি। অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি আপনার বাবাকে কেন খুন করলেন? আপনার বাবার পার্সোনাল সেক্রেটারি নীলমল বাবুকে কেন খুন করতে চেয়েছিলেন? প্রশ্নের উত্তরগুলো তাড়াতাড়ি দিন। প্রদ্যুৎবাবু মাথা নিচু করে নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। রুদ্রনাথ বলে উঠল, বেশ, তাহলে আমি বলছি শুনুন, আর হ্যাঁ, কোথাও ভুল হলে শুধরে দেবেন। প্রথম প্রশ্ন, আপনি আপনার বাবাকে কেন খুন করলেন? তার উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা কথা বলছি। আপনারা সবাই জানেন প্রদ্যুৎবাবুর একটি কাঠের ব্যবসা রয়েছে। এই কাঠের ব্যবসাটা তিনি শুরু করেন তাও আজ থেকে 14 বছর আগে। তিনি যখন এই ব্যবসা শুরু করেন তখন রাধামোহন বাবুর এই ব্যবসাতে একটুও মত ছিল না। উনি সব সময় চেয়েছিলেন যে বাড়ির বড় ছেলে হিসাবে প্রদ্যুৎবাবু ওনার ব্যবসার পাশে থাকেন, কিন্তু প্রদ্যুৎবাবু সবসময় চেয়েছিলেন যে তিনি নিজে একা কিছু একটা করবেন। কাঠের ব্যবসাটা শুরু করার পর বেশ 12-13 বছর এই ব্যবসা ফুলে ফেপে ওঠে। দোকানের নাম বালিগঞ্জের চারিদিকে ছড়িয়ে যায়। এর মাঝে প্রদ্যুৎবাবুর মধ্যে কয়েকটা বদ অভ্যাস তৈরি হয়। এই কাঠের ব্যবসা চলাকালীন যখন তার হাতে অনেক কাঁচা টাকা আসতে শুরু করে, তিনি তখন কয়েকজন বদ লোকের পাল্লায় পড়েন এবং তাদের পাল্লায় পড়ে নেশা জুয়া খেলতে শুরু করেন। প্রায় দিনই রেসের মাঠে গিয়ে টাকা ওড়াতেন। এই সব কিছু আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। এইভাবে বেশ একটা বছর চলার পর কাঠের ব্যবসাটা ধীরে ধীরে পড়তে শুরু করে এবং ব্যবসা দাঁড় করানোর জন্য নানা জায়গায় টাকা ধার করেন। হয়তো প্রদ্যুৎবাবু ভেবেছিলেন ব্যবসাটা দাঁড়ালে তার ধারগুলো মিটিয়ে দেবেন, কিন্তু সে আর হয়নি। এরপর দেনার দায়ে তিনি যখন ডুবে গিয়েছেন তখন তিনি তার বাবার কাছে মানে রাধামোহন বাবুর কাছে যান। আমার অনুমান প্রদ্যুৎবাবু তার বাবাকে সব কিছু খুলে বলেন এবং টাকা চান, কিন্তু রাধামোহন বাবু না করাতে প্রদ্যুৎবাবু তাদের ঠাকুরদার আমলে যে সোনার ছোট বৌদ্ধ মূর্তিটা আছে সেটা চান, যাতে সেই মূর্তিটা বিক্রি করে ব্যবসার ধার শোধ করতে পারেন। আর এই কথা শুনে রাধামোহন বাবু খুব রেগে যান এবং তিনি হয়তো বলেন যে জীবন থাকতে এই সোনার বৌদ্ধ মূর্তি কোনোভাবেই প্রদ্যুৎবাবুর কাছে দেবেন না, কারণ তিনি জানতেন যে তিনি যদি এই বৌদ্ধ মূর্তি প্রদ্যুৎবাবুর হাতে তুলেও দেন তবুও তিনি ধার মেটাতে পারবেন না, উল্টো জুয়ো খেলে আরও ধার করবেন। কি প্রদ্যুৎবাবু, আমি ঠিক বলছি কিনা? এবার প্রদ্যুৎবাবু ধীরে ধীরে বললেন, বাবা আমাকে বলেছিল কোনোভাবেই ওই মূর্তি আমাকে দেবে না, আর তার এই ব্যবসার কিছুই উনি আমাকে আর দেবেন না, সব তার ছোট ছেলে ও মেয়েকে দিয়ে দেবেন। এই কথা শুনে আপনার মাথায় রক্ত চলে যায়। তখন আপনি রাধামোহন বাবুকে হুমকি দেন, বলেন যদি তিনি এই ব্যবসার কিছুই আপনাকে না দেন তাহলে আপনি রাধামোহন বাবুকে খুন করবেন। কি তাই তো? প্রদ্যুৎবাবু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রুদ্রনাথ আবার বলতে শুরু করে, এবার আসি দ্বিতীয় প্রশ্ন, আপনি কেন নির্মল বাবুকে খুন করতে চেয়েছিলেন? এটাও কি আমি বলবো না আপনি বলবেন প্রদ্যুৎবাবু? বেশ, তাহলে আমি বলছি শুনুন। দিনের পর দিন আপনি যাদের থেকে টাকা ধার নিয়েছিলেন তারা তাগাদা দিতে লাগলো, আর সাথে হুমকিও দিত যদি আপনি ওদের টাকা না শোধ করেন তাহলে ওরা আপনাকে থানায় নিয়ে যাবে এবং কারাবাস করাবে। আপনি আপনার স্ত্রী উমাদেবীর কাছেও তার গয়না চেয়েছিলেন, কিন্তু তিনি তা দিতে পারেননি, কারণ তার কাছে কোনো গয়নাই ছিল না। কিছুদিন আগে সব গয়না রাধামোহন বাবু ব্যাংকের লকারে রেখে দিয়েছিলেন। গয়না না পেয়ে আপনি রাগে গায়ে হাত তুলেছিলেন। আমার অনুমান আপনি একদিন হয়তো রাধামোহন বাবুকে কাউকে বলতে শুনেছিলেন সেই মূর্তিটা নিয়ে যেতে। হ্যাঁ, একদিন রাতে আমার দোকান থেকে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। বাড়ি ফিরে বাবার ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছি হঠাৎ সোনার বৌদ্ধ মূর্তিটা নিয়ে বাবার ঘর থেকে কয়েকটা কথা আমার কানে ভেসে আসে। আমি বাবার বন্ধ ঘরে আড়ি পেতে শুনি বাবা যেন কাকে ফোনে খুব আস্তে আস্তে করে বলছে, কাল ঠিক বেলা 11টা নাগাদ বালিগঞ্জের বাজারের সামনে যে বড় মিষ্টির দোকানটা আছে ওই দোকানের সামনে তুমি দাঁড়াবে, আমি তোমাকে আমার একটা সোনার মূর্তি দেব, ওটা তুমি তোমার কাছে যত্ন করে রেখো। ওই মূর্তি আমার এই বাড়িতে এখন নিরাপদ নয়, যে কোনো সময় ওটা চুরি হয়ে যেতে পারে।
বাবা যে এই কথাটা ফোনে কাকে বলল তা আমি ঠিক বুঝতে পারলাম না। কিন্তু এর ঠিক 2 দিন পর, মানে গতকাল সকালে আমি আমার ঘরের জানলা দিয়ে দেখি বাবা বাগানে মর্নিং ওয়াক করছে। বাবাকে বাগানে একা মর্নিং ওয়াক করতে দেখে আমি সেই সময় বাগানে যাই। আমি গতকাল সকালে যে সময় বাগানে যাই তখন বাড়ির কেউই আমাকে দেখেনি। আমার স্ত্রী উমা সেই সময় বাড়ি ছিল না, আমার মেয়ে ইন্দ্রাণীকে স্কুলে পৌঁছাতে গিয়েছিল। আমি বাবাকে জিজ্ঞাসা করি, বাবা তুমি ওই মূর্তিটা কোথায় কার কাছে পাচার করেছো বলো। কিন্তু বাবা কিছুতেই বলেন না আমাকে, উল্টে আমাকে আরো অনেক কথা শোনাতে শুরু করলেন। আর তারপর রাগের মাথায় আপনি আপনার বাবাকে খুন করলেন। আপনি আগেই বাগানে আসার আগে একটা ছুরি নিয়ে এসেছিলেন, সেটা দিয়েই আপনি আপনার বাবাকে খুন করলেন। বিশ্বাস করুন আমি ওটা শুধু ভয় দেখাবার জন্য নিয়ে গিয়েছিলাম, যাতে ভয় দেখিয়ে জানতে পারি বাবা মূর্তিটা কাকে দিয়েছেন। কিন্তু তখন রাগের মাথায় কি যে হয়ে গেল। যখন আমার হুঁশ ফেরে তখন বুঝতে পারি রাগের মাথায় আমি কি বড় ভুলটাই না করে বসেছি। নিজের বাবাকে নিজের এই 2 হাতে খুন করলাম আমি, শুধুমাত্র কয়েকটা টাকার লোভে। ছি 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 ছি। এরপর বাড়ির সবাই আমাকে বাগানে দেখে ফেলার আগে আমি বাগান থেকে চুপি চুপি নিজের ঘরে এসে শুয়ে পড়ি। আমার তখন একদম খেয়াল ছিল না যে আমার বাঁ হাতের অনামিকার আঙুলের পলার আংটিটা বাগানে খুলে পড়ে গেছে। এরপর আপনি জানতে পারেন যে সেই মূর্তিটা রাধামোহন বাবু সেক্রেটারি নির্মল বাবুকে দিয়েছিলেন। এরপর আপনি ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকেন কিভাবে নির্মল বাবুর কাছ থেকে মূর্তিটা চুরি করা যায়। আপনি জানতেন আপনার বাবার খুন হওয়ার ব্যাপারটা জেনে যাওয়ার পর সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকবে সারাদিন, তাই এই ফাঁকে ব্যবসার কাজের দোহাই দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়া যাবে। এরপর সবাই যখন কাল সারাদিন রাধামোহন বাবুকে নিয়ে ব্যস্ত ছিল, সেই ফাঁকে দুপুরবেলায় আপনি নির্মল বাবুর বাড়িতে যান এবং ওনাকে আঘাত করে ওনার কাছ থেকে মূর্তিটা আদায় করে নিয়ে আসেন। ঠিক করেন আজ রাতে কোনোভাবে আপনি উড়িষ্যায় যাবেন এবং সেখানে আপনার ব্যবসায়ী বন্ধুর কাছে মূর্তিটা বিক্রি করবেন। প্রদ্যুৎবাবু কেঁদে ফেললেন। রুদ্রনাথ মুচকি হেসে বলল, প্রদ্যুৎবাবু, আপনি আপনার প্ল্যানটা ভালোই ফেলেছিলেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত আর ঠোপে টিকল না। যাই হোক, এবার আপনি আপনার বাবার খুনের দায়ে সারা জীবন জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত হন। রুদ্রনাথের কথা শেষ হতেই বীরেশ্বরবাবুর ইশারায় পুলিশের লোকজনেরা প্রদ্যুৎবাবুকে থানার উদ্দেশ্যে নিয়ে যায়। প্রদ্যুৎবাবুকে থানায় নিয়ে যাওয়ার পর রুদ্রনাথ তার পাঞ্জাবির পকেট থেকে সেই সোনার বুদ্ধ মূর্তিটা বের করে প্রমিভা দেবীর দিকে এগিয়ে দেয়। ওনার হাতে সেই সোনার বুদ্ধ মূর্তিটা রুদ্রনাথ দিয়ে বলে, এই নিন মাসিমা, আপনার শ্বশুরের আমলের তৈরি সেই সোনার বৌদ্ধ মূর্তি। এটা আপনি নিজের কাছে যত্ন করে রাখুন আর আপনার বংশের ঐতিহ্য রক্ষা করুন। মাথা নিচু করে প্রমিভা দেবী সোনার বৌদ্ধ মূর্তিটাকে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার ছেলে, আমার বড় ছেলে প্রদ্যুৎ তার বাবার সঙ্গে এরকম একটা জঘন্যতম অপরাধ করবে। ওর এই অপরাধের জন্য যে বাইরের লোকেদের কাছে মুখ দেখানো দায় হয়ে পড়লো আমার। এরপর রাত হয়ে আসছে দেখে আমরা মজুমদার ম্যানশন থেকে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নিজেদের বাসায় ফিরে আসি। রুদ্রনাথ রাধামোহন বাবুর খুনের কিনারা করার পর বেশ 3-4 দিন পর একদিন আমি, রুদ্রনাথ ও বীরেশ্বরবাবু আমাদের বাড়ির বৈঠকখানায় বসে ঘরে বিকেলে চা পান করছি। চা পান করতে করতে বীরেশ্বরবাবু রুদ্রনাথের দিকে তাকিয়ে বলে, রুদ্রনাথ, রাধামোহন বাবুর এই খুনের কেসটায় আমি তোমার তদন্তের কয়েকটা হিসাব মেলাতে পারছি না। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আমাকে হিসেবগুলি মিলিয়ে দেবে? আমার তদন্তের কি হিসাব মেলাতে পারছেন না বীরেশ্বরবাবু? বলুন,
আমি মিলিয়ে দেব। আচ্ছা রুদ্রনাথ, তুমি বুঝলে কি করে যে রাধামোহন বাবুর বড় ছেলে প্রদ্যুৎবাবু ওর বাবাকে খুন করেছে? আপনার মনে আছে বীরেশ্বরবাবু, বাগানে যে জায়গায় রাধামোহন বাবু খুন হয়েছিল সেই জায়গাটা দেখে নিয়ে আমরা যখন রাধামোহন বাবুর বাড়ির দুতলার একটা ছোট বৈঠকখানার ঘরে বসেছিলাম, ওই ছোট বৈঠকখানার ঘরের দেওয়ালে একখানি ছবি ছিল, যে ছবিটা হলো রাধামোহন বাবুর ফ্যামিলি ফটোগ্রাফের ছবি। সেই ছবিতেই আমি প্রদ্যুৎবাবুকে দেখি প্রথম। ওই ছবিতেই হঠাৎ আমার দৃষ্টি আটকে যায় প্রদ্যুৎবাবুর বাঁ হাতের অনামিকা আঙ্গুলের দিকে। আমি দেখতে পাই প্রদ্যুৎবাবুর বাঁ হাতের অনামিকা আঙ্গুলে একটা পলার আংটি। আমি আংটিটা দেখে ভীষণ রকমভাবে চমকে উঠি, কারণ আমি কিছুক্ষণ আগে যখন রাধামোহন বাবুর খুনের জায়গাটা দেখতে গিয়েছিলাম সেখানে ঠিক একই রকম একটা আংটি দেখতে পেয়েছিলাম। তখনই আমার মন থেকে সব সন্দেহ দূর হয়ে যায় যে রাধামোহন বাবুকে প্রদ্যুৎবাবু ছাড়া আর কেউ খুন করতে পারে না। আচ্ছা, আমি তো বাগানের কদম গাছের তলায় বারবার সার্চ করেছিলাম, কোথায়? আমি তো সেখানে কিছু পেলাম না। বীরেশ্বরবাবু, ওই আংটি আপনার দেখতে পাওয়ার কথাও নয়, কারণ ওই আংটিটা বাগানের একটা ছোট গর্তের মধ্যে পড়েছিল। আমিও ওই আংটিটা দেখতে পেতাম না যদি না আমার জুতোর একটা অংশ ওই গর্তের গায়ে গজিয়ে ওঠা একটা গাছের গায়ে না আটকাতো। রুদ্রনাথ, আমি এবার তোমাকে একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন সুবীর? আচ্ছা, তোমার কি মনে পড়ে রেল লাইনের ধারে দাঁড়িয়ে তুমি আমাকে বলেছিলে আমি যদি মন্দিরের পেছন থেকে কোনো লাল পাড় সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলাকে যেতে দেখি তাহলে আমি তোমাকে শীষ দিয়ে ডাকি? তুমি এই কথাটা কেন বলেছিলে? তুমি কি কিছু আন্দাজ করেছিলে? আন্দাজ করতে পেরেছিলাম বলেই তোমাকে ওই কথা বলেছি। আমরা যখন রাধামোহন বাবুর পেছনের গলিটা দিয়ে বাজারের দিকে আসছিলাম, হঠাৎ আমার দৃষ্টি আটকে যায় গলির মুখে একটা ন্যাড়া শিমুল গাছের দিকে। দেখি ওই ন্যাড়া শিমুল গাছের তলায় এক ফালি লাল পাড় সাদা কাপড়ের টুকরো পড়ে আছে। আমি ওই কাপড়ের টুকরো দেখেই বুঝতে পারি যে প্রদ্যুৎবাবু মহিলার ছদ্মবেশ ধরে বাড়ির পেছন থেকে পালিয়েছে ওই মূর্তিটা নিয়ে। সত্যি রুদ্রনাথ, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। আজ পর্যন্ত তুমি যে কটা কেস হাতে নিয়েছো সে কটা কেসে তুমি তোমার তুখর বুদ্ধিকে কাজে লাগিয়ে কেসগুলো সমাধান করেছো। সত্যি তোমার এই কাজে জুড়ি মেলা ভার। তুমি সত্যি প্রখর বুদ্ধি সম্পন্ন গোয়েন্দার রুদ্রনাথ। এই কথা বলে আমি আর বীরেশ্বরবাবু রুদ্রনাথের উদ্দেশ্যে হাততালি দিয়ে উঠি।